আজই আমি পিতার সন্ধানে লোক পাঠানোর ব্যবস্থা করতে হবে। বেবনা কুমার, তোমাকে আর কোথাও যেতে হবে না, আমি ফিরে এসেছি। পিতা, পিতা আপনি ফিরে এসেছেন হ্যাঁ, পিতা? আমি ফিরে এসেছি। আপনার চিন্তায় আমি করেছি পিতা। পিতা, আপনি আমার প্রণাম গ্রহণ করুন পিতা। উনিকে পিতা? ওনাকে তো আমি চিনতে পারছি না পিতা। ওনাকে তুমি চিনতে পারছো না? পিতা, উনি হচ্ছে তোমার মা। আমার মা? হ্যাঁ, তোমার মা। সত্যি বলছো পিতা? হ্যাঁ, আমি সত্যি বলছি বাবা। উনি আমার মা। মা, মাগো, তুমি কি আবার সেই হারিয়ে যাও মা? মা, তুমি আমার প্রণাম গ্রহণ করো মা। কি করলে রানী? ঠিকই করেছি, আমি কারো মা হতে পারবো না। তুমি একই শাস্তি দিলে আমাকে? আমি একটা শয়তানের কথা বিশ্বাস করে আমি একই করলাম। রানী,
যখন কিনা আপনি বলেছিলেন আপনি বিয়ে করেননি, আর এখন দেখছি একটা ছেলেও রয়েছে আপনার। তুমি তুমি শান্ত হও রানী, তুমি শান্ত হও। আমি আমি সবই বুঝিয়ে বলবো, তুমি শান্ত হও। থাক, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, আমি সবকিছু বুঝতে পেরেছি। আপনি আপনি দয়া করে এখান থেকে যান, যাই বলছি। আপনি আমাকে একা থাকতে দিন। তাই যাচ্ছি রানী, তুমি শান্ত হও। এসো বাবা রতন। পিতা, তাই চলো পিতা, হ্যাঁ তাই চলো বাবা। তাই চলো পিতা, তাই চলো। বেঈমানি, বেঈমানি, বেঈমানি! না, আমি এই বেঈমানি সহ্য করব না। আমার জ্বালার পথ আমি আমি কড়াই কণ্ড আদায় করে নেব, আদায় করে নেব। যদি না পারি তবে আমার নাম বাসন্তী নয়। পরিষ্কার করতে চান মহারানী? আমি একটু জানতে পারি মহারানী? পারবেন সেনাপতি, সে হচ্ছে ভাগ্যের পথ। ভাগ্যের পথ তার মানে? আমি আপনার কথা বিশ্বাস করে নিজের ভাগ্যকে আমি আমি অন্ধকারে ঠেলে দিয়েছি। অন্ধকারে ঠেলে দিয়েছে। হ্যাঁ, অন্ধকারে। তাই সেই ভাগ্যকে আবার প্রতিষ্ঠিত করতে চাই। আবার প্রতিষ্ঠিত তার মানে? হ্যাঁ হ্যাঁ, প্রতিষ্ঠিত। আপনার এই কথাগুলো আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না মহারানী, একটু বুঝিয়ে বলুন। বুঝিয়ে বলবো? হ্যাঁ তাহলে শুনুন সেনাপতি মশাই, হ্যাঁ বলুন মহারানী। আপনি একটি কাজ করতে পারবেন? হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি আমার গোপন কক্ষে কেউ যেন না দেখে আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। আপনাকে আমি সব কিছু বুঝিয়ে দেব। কি আসবেন তো? অবশ্যই অবশ্যই আসবো মহারানী। শুনুন, হ্যাঁ বলুন। আমি আমি যে আপনার অপেক্ষায় থাকবো, আপনি আসবেন কিন্তু। হ্যাঁ অবশ্যই আসবো। আমি আসি। কথাটা মনে রাখবেন, তাড়াতাড়ি আসবেন, আমি সহ্য করতে পারবো না। তাই ভাবছে একটা কথা আমি বুঝে উঠতে পারছি না, তাহলে কি রতন কুমার এই প্রাসাদে পেয়ে এত উত্তেজিত আমি তাই ভাবছি তার কথা আমাকে ভাবিয়ে তুলেছে। কথা আমি মহারানীর গোপন কক্ষে চলে যাব, তারপরে আমি জেনে নেব সে আসলে কি ছাই। আমি জেনে নেব আসলে সে কি মন্ত্রীবর, আদেশ করেন মহারাজ। অজয়নগরের কোন সংবাদ কি আপনি পেয়েছেন? সংবাদ এখনো পাইনি মহারাজ, তবে সন্ধির পত্র দিয়ে দূত পাঠিয়েছি।
দূত পাঠালে কোনো ফল হবে না মন্ত্রীবর, কারণ অজয় রাজ বারবার আমার সন্ধিপত্রকে সে প্রত্যাখ্যান করেছে। তাই অজয় রাজকে আমি বুঝিয়ে দিতে চাই, বিজয় রাজ শক্তিতে দুর্বল নয়। তাই হবে মহারাজ, তাই হবে। অজয়নগর থেকে দুধ ফিরে আসলে আমি সব ব্যবস্থা করবো মহারাজ। আমি ফিরে এসেছি মহারাজ। বলো দুধ কি সংবাদ? এবারও অজয়রাজ সন্ধিপত্রকে অপমান করেছে জনাব। সামান্য একটা অজয় রাজ সে আমার সন্ধিপত্রকে অপমান করেছে। তাই নয় মহারাজ, বলো আর কে? তিনি আরো বলেছেন যদি সন্ধিপত্র নিয়ে আর কোনো দূত অজয়নগরে প্রবেশ করে তাহলে তাকে নির্মমভাবে হত্যা করবে। এত বড় স্পর্ধা সামান্য অজয় রাজে। যাও সেনাপতি প্রলয় সেনকে তুমি রাজ দরবারে পাঠিয়ে দাও। আমি তাই করছি মহারাজ। এত উত্তেজিত হবেন না মহারাজ। এই মন্ত্রী গোবিন্দ সিং বেঁচে থাকতে আপনাকে কোনো চিন্তিত করতে হবে না মহারাজ। অজয় রাজকে কিভাবে চেষ্টা করতে হয় সেই কৌশল এই গোবিন্দ সিংকে ভালো করে জানা আছে মহারাজ। আপনি হয়তো বুঝতে পারছেন না মন্ত্রীবর, সেই শয়তান অজয় রাজ সে বারবার আমার সন্ধিপত্রকে প্রত্যাখ্যান করে সে আমার প্রতিহিংসাকে দেবে তাই আর পাল্টা জবাব আমি না দিতে পারি। তাই আমার শুনেছ শুনেছ সেনাপতি প্রলয় সেন, অজয় রাজের এত বড় স্পর্ধা, ক্ষুদ্র দেশের একটি রাজা হয়ে সে আমাকে অপমান করেছে। মহারাজ। তাই তো এর পাল্টা জবাব দিতে বলুন মহারাজ, আবার কি করতে হবে? আপনি এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন মহারাজ। ক্ষুদ্র অজয় রাজকে কিভাবে শাস্তা করতে হয় সেই কৌশল সেনাপতি প্রলয় সেনের ভালো করেই জানা আছে মহারাজ। আমি আপনার আদেশ পেলে আমি আজ ওই সৈন্য সামন্ত নিয়ে প্রয়োজন হলে আবার আমি বিজয়নগরকে আক্রমণ করতে পারি মহারাজ। তাই করো সেনাপতি প্রলয় সেন, আরে বিলম্ব না করে এই বেঈমান বিশ্বাসঘাতক অজয় রাজের উপর আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। এই শানিত তরবারি হাতে নিয়ে শপথ করে বলছি আমার দেহে যতক্ষণ পরিবর্তন হয়, ততক্ষণ পর্যন্ত আপনার রাজ্যে মানুষ করবেন না। একটু কুকুর দাও, তবে এখানে আমি থাকতে মহারাজ। সাবাস সাবাস তবেই হবে তোমার বীরত্বের পরিচয়। মহারাজ, এক অপরিচিত লোক আপনার সাক্ষাৎ প্রার্থী। যাও দূত, তাকে তুমি রাজ দরবারে পাঠিয়ে দাও। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। কে কে সেই যুবক? মহারাজ বিজয় সিংহের সাথে তার কি প্রয়োজন? আমিও তো তাই ভাবছি মহারাজ। কি উদ্দেশ্য নিয়ে রাজপ্রাসাদে তার আগমন? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কে তুমি আগন্তক? আর কিবা তোমার নাম? মহারাজ, আমি আপনার রাজ্যের সামান্য গরিব প্রজা, নাম আমার বিক্রমাদিত্য। কি উদ্দেশ্য নিয়ে আমার রাজ প্রাসাদ আগমন?
উদ্দেশ্য তেমন কিছু নয় মহারাজ। ধূমধন্যের জন্য বহুদূর থেকে অনেক আশা করে ছুটে এসেছি আপনার কাছে। দয়া করে আমাকে ধূমধন্য রেখে দিন জনাব। ভিক্ষে তোমার মতো সবল স্বাস্থ্যের অধিকারী লোককে বিনা কাজে কেউ খেতে দেবে না। তুমি কি অস্ত্র পরিচালনা করতে পারো? অস্ত্র পরিচালনায় আমি পারদর্শী মহারাজ। পারদর্শী অস্ত্র পরিচালনায় তুমি পারদর্শী। তুমি কি পারবে সেনাপতি প্রলয় সেনের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় পারদর্শিতা প্রমাণ করতে? আমি চেষ্টা করব মহারাজ। মন্ত্রীবর চলুন মহারাজ। ওই যুবকের সাথে সেনাপতি প্রলয় সেনের অস্ত্র প্রতিযোগিতার ব্যবস্থা করো। আমি তাই করছি মহারাজ। এই প্রতিযোগিতায় যেই জয়ী হবে তাকেই নিয়োগ করা হবে আমার এই রাজ্যের প্রধান সেনাপতি। মহারাজ এই দেখো যুবক, এবার সেনাপতি প্রলয় সেনের সঙ্গে অস্ত্র ধরো, দেখি কে বিজয়ী হতে পারে। বেশ মহারাজ, আমিও প্রস্তুত। ধরো অস্ত্র, দেখা যাবে কার মধ্যে কে হবে। সাবাস সাবাস নওজোয়ান, তোমার যুদ্ধ কৌশল দেখে সত্যি আমাকে ভাবিয়ে তুলেছে। তাই শুনুন মন্ত্রীবর, আদেশ করুন মহারাজ। আমার বিশ্বাস এই বিক্রমাদিত্যই পারবে অজয় রাজকে উচিত শিক্ষা দিতে। তাই তো আজ থেকে এই বিক্রমাদিত্যই হবে আমার রাজ্যের প্রধান সেনাপতি। আর সেনাপতি প্রলয় সেন তার সহকারী হিসেবে কাজ করবে। কি বলছেন মহারাজ? আমি কে কি বলছি? আপনার আদেশ আমার চিরদাচ্ছ মহারাজ। শোনো যুবক, এখন থেকে আমার একই মাত্র পুত্র রতন কুমারীকে তুমি ভালোভাবে যুদ্ধ কৌশল শিক্ষা করবে, যেন ভবিষ্যতে সে একটা ভালো যোদ্ধা হিসাবে খ্যাতি অর্জন করতে পারে। তার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব মহারাজ। এবার চলো যুবক, এবার তুমি বিশ্রাম নেবে। তাই চলুন মহারাজ। তারপর সেনাপতি প্রলয় সেনকে সঙ্গে করে নিয়ে তুমি আসন্ন যুদ্ধের উদ্দেশ্যে কাশেমপুরের দিকে যাত্রা করবে। আসন্ন মন্ত্রী তাই চলেন মহারাজ। বিশ্রামালয়ে চলে যান। অপমান অপমান আজ আপনি তো বার বারে অপমানকে এই সেনাপতি প্রলয় সেন কোনোদিন ভুলে যাবে না।
আগুন নিয়ে তুমি ছিনিমিনি খেলছো, সেই আগুনে তুমি নিজে পুড়ে মরবে। পিতা পিতা আমি হরিণ শিকারে যাব পিতা, আমাকে আপনি হাসি মুখে বিদায় দেন পিতা। বৎস রঞ্জিত, তোমাকে আমি কিছুতেই শিকারে যেতে দেব না। না পিতা, আমি শিকারে যাবই যাব। না রঞ্জিত, তোমাকে আমি কিছুতেই শিকার করতে দেব না। হাই গো শিকারেতে তোমাকে আমি কিছুতেই শিকারে যেতে দেব না। শিকার করতে হলে এই গভীর অরণ্যে জঙ্গলে প্রবেশ করতে হয়, সেখানে অনেক জীব জন্তু আছে। যাও পুত্র, তুমি ঘরের ছেলে, এই ঘরেই ফিরে যাও। হাই গো ঠিক আছে পুত্র রঞ্জিত, তুমি যখন এত করে বলছো, তখন তোমাকে আমি শিকারে যাবার অনুমতি দিলাম। তবে একটি কথা পুত্র, শিকার করে এই তাড়াতাড়ি ঘরে ফিরে আসবে। ঠিক আছে পিতা। তাই চলো পুত্র, তোমাকে শিকারে যাবার আয়োজন করি। তাই চলুন পিতা। তাই চলো পুত্র। দেওয়ানজি, বলুন মহারাজ। সামান্য বিজয় রাজের রাজ শক্তির বয়ে কাশেমপুরকে আমি হাত ছাড়া করতে কখনো দেব না। যেমন করে হোক বিজয় নগরের রাজ শক্তিকে পরাস্ত করে সেই কাশেমপুরকে আমার আয়ত্তে আনতেই হবে। মহারাজ,
বলছিলাম যে মহারাজ আরো কিছুদিন অপেক্ষা করে তারপর যুদ্ধ ঘোষণা করলেই ভালো হতো মহারাজ। না দেওয়ানজি না, তাহলে রাজা বিজয় সিংহ ভাববে তার ভয়ে আমি পিছিয়ে গিয়েছি। সেই সুযোগে বিজয় রাজের সৈন্যরা অনেক কাশিমপুরকে দখল করে নেবে। তাই আমি বলছি আর বিলম্ব না করে ও চিরে আমি সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধে যাবার আয়োজন করো। এই এখানে কে আছিস? সেনাপতি বিভীষণকে পাঠিয়ে দে। না মহারাজ, সেনাপতি বিভীষণকে আপনি কেন স্মরণ করেছেন? বলুন মহারাজ, আমার দিকে দিয়ে কি প্রয়োজন মহারাজ? সাব্বাস বিভীষণ, সাব্বাস। সেজন্যই তো আমি তোমাকে আমার প্রধান সেনাপতি পদে বহাল করেছি। এবার আসন্ন যুদ্ধে তোমার যুদ্ধের পরিচয় দেখতে চাই। আপনার এই রাজ্যে আমি দরবার করে আপনার সেবা এই সম্মানিত দরবারে আমার হাতে নিয়ে শপথ করে বলে যাচ্ছি মহারাজ, যতক্ষণ পর্যন্ত এই একটা পিপিলি করতে পারবে না। আজ যদি আপনি তাহলে মনে করবেন সেনাপতি বিভীষণ মারা গেছে, সেনাপতি বিভীষণ সাব্বাস। মহারাজ, সেনাপতি বিভীষণের গর্জনকে আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু আমি বিশ্বাস করি না। আপনি ভুল ধারণা দেন যে নিশ্চয় তার কাজের পরিচয় দেবে। এবার চলুন দেওয়ানজি, একা একা এনে দাঁড়িয়ে থাকলে চলবে না। সেনাপতি বিভীষণের কাজে আমাদের সাহায্য করতেই হবে। তাই করার মহারাজ, কিন্তু সেনাপতি বিভীষণকে আমি কখনোই বিশ্বাস করতে পারছি না মহারাজ। হ্যালো 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 চকি দেওয়ানজি, বলুন মহারাজ। সামান্য বিজয় রাজের শক্তির ভয়ে কাশিমপুরকে আমি হাতছাড়া করতে কখনো দেব না। যেমন করে হোক বিজয় নগরের শক্তিকে পরাস্ত করে সেই কাশিমপুরকে আমার আয়ত্তে আনতেই হবে। মহারাজ, আমি বলছিলাম কি মহারাজ, তাদের বিজয়নগরের রাজ শক্তির কাছে আমরা হয়তো বেশিক্ষণ টিকে থাকতে পারবো না, কারণ তাদের সামনে যে যাচ্ছে তাকে তুলার বস্তার মতো উড়িয়ে দিচ্ছে। তাই তো বলছিলাম কি মহারাজ আরো কিছুদিন অপেক্ষা করে তারপর যুদ্ধ ঘোষণা করলেই ভালো হতো মহারাজ। না দেওয়ানজি না, তাহলে রাজা বিজয় সিংহ ভাববে তার ভয়ে আমি পিছিয়ে গিয়েছি। সেই সুযোগে বিজয় রাজের সৈন্যরা অনেক কাশিমপুরকে দখল করে নেবে। তাই আমি বলছি আর বিলম্ব না করে ও চিরে আমি সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধে যাবার আয়োজন করো। এই এখানে কে আছিস? সেনাপতি বিভীষণকে পাঠিয়ে দে। না মহারাজ, সেনাপতি বিভীষণকে আপনি কেন স্মরণ করেছেন? বলুন মহারাজ, আমার দিকে দিয়ে কি প্রয়োজন মহারাজ? সাব্বাস বিভীষণ, সাব্বাস। সেজন্যই তো আমি তোমাকে আমার প্রধান সেনাপতি পদে বহাল করেছি। এবার আসন্ন যুদ্ধে তোমার যুদ্ধের পরিচয় দেখতে চাই। আপনার এই রাজ্যে আমি দরবার করে আপনার সেবা এই সম্মানিত দরবারে আমার হাতে নিয়ে শপথ করে বলে যাচ্ছি মহারাজ, যতক্ষণ পর্যন্ত এই একটা পিপিলি করতে পারবে না। আজ যদি আপনি তাহলে মনে করবেন সেনাপতি বিভীষণ মারা গেছে, সেনাপতি বিভীষণ
আপনি ভুল ধারণা দেন যে নিশ্চয় তার কাজের পরিচয় দেবে। এবার চলুন দেওয়ানজি, একা একা এনে দাঁড়িয়ে থাকলে চলবে না। সেনাপতি বিভীষণের কাজে আমাদের সাহায্য করতেই হবে। তাই করার মহারাজ, কিন্তু সেনাপতি বিভীষণকে আমি কখনোই বিশ্বাস করতে পারছি না মহারাজ।